আমি জানি ভিডিওর থাম্বনেল দেখে আপনার মাথা গরম হয়ে গেছে এবং অনেকগুলো প্রশ্ন দাঁড়ায় গেছে আপনার মনের মধ্যে। প্রথমত, তুমি কোন চেটের বাল হইছো ব্রো? কৌমি শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলবা? দ্বিতীয়ত, কৌমি শিক্ষা ব্যবস্থার কার্যকারিতা সম্পর্কে কথা বলার আগে জেনারেল শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কথা বলছো? তিন, তুমি কি কৌমি মাদ্রাসার স্টুডেন্ট যে কৌমি শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতেছো? চার, এ নিশ্চয়ই কৌমি মাদ্রাসাকে ঘৃণা করে। পাঁচ, ভাইরাল হওয়ার ধান্দা, তাই না ব্রো? তো চলেন আপনার পাঁচটা প্রশ্নের অ্যান্সার করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে আপনার, তুমি কোন চেটের বাল হইছো ব্রো? কৌমি শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলবা? শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তুমি কতটুকুই বা জানো? তো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করব, যে আপনি বলেন তো, যারা শিক্ষা ব্যবস্থা প্রণয়নের সাথে যুক্ত তারা কি আদৌ শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আদ্যোপান্ত জানে? যারা শিক্ষা ব্যবস্থা প্রণয়নের সাথে যুক্ত, না, তারা নিজেরাও ভালো করে জানে না। এই কারণে তাদেরকে সম্পূর্ণ একটা টিম হয়ে কাজ করতে হয়। তো আমার মতো একজন মাস্টার্স পাশ করা ব্যক্তি, কি? মাস্টার্স পাস করা ব্যক্তি? তুই তো মেট্রিক ফেল করা ব্যক্তি। ও মানসিক ভারসাম্য ওর কথা শুনিয়ে না, আমার মতো একজন মাস্টার্স পাশ করা ব্যক্তি, সরি, অনার্স পাশ করা ব্যক্তি শিক্ষা ব্যবস্থার আদ্যোপান্ত কিভাবে জানবে বলেন? আর আল্লাহ তাআলা আপনাকে, আমাকে এবং সবাইকে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যথাযথ জ্ঞান না দিলেও এতটুকু জ্ঞান দিয়েছেন যে আমরা যে কোনো শিক্ষা ব্যবস্থার কার্যকারিতা অকার্যকারিতা সম্পর্কে ন্যূনতম ধারণা থাকে আমাদের। আপনার দ্বিতীয় প্রশ্ন, যেভাবে কওমি শিক্ষা ব্যবস্থার অকার্যকারিতা সম্পর্কে কথা বলতেছো, ওইভাবে কি জেনারেল শিক্ষা ব্যবস্থা সম্পর্কেও কথা বলছো? হ্যাঁ, তবে সেটা কন্টেন্ট আকারে না, সেটা সাহিত্যকর্মের মাধ্যমে ফুটিয়ে তুলছি। আপনি চাইলে আমাকে নক করেন, ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেয়া আছে। ইনবক্সে নক করেন, আমি অবশ্যই আমার সাহিত্যকর্মটা আপনাকে পাঠিয়ে দিব। তৃতীয়ত, তুমি কি কওমি মাদ্রাসার স্টুডেন্ট যে কওমি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কথা বলতেছো? আমি কওমি মাদ্রাসার স্টুডেন্ট না হইলেও আমি এই কন্টেন্টটা তৈরি করার আগে অসংখ্য কওমি স্টুডেন্টের সাথে আলোচনা সমালোচনা করার পর, দীর্ঘ আলোচনা সমালোচনা করার পর এই ধরনের একটা কন্টেন্ট তৈরি করার সিদ্ধান্তে পৌঁছাইছি। আপনার চতুর্থ প্রশ্ন, তুমি নিশ্চয়ই কওমি মাদ্রাসাকে ঘৃণা করো? নো ব্রাদার, নো। আমি কওমি মাদ্রাসাকে ঘৃণা করি না। আমি একসময় কওমি মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম এবং আমি দেখছি কিভাবে কওমি মাদ্রাসা থেকে ক্ষুধাভীতি অর্জন করা যায়, আখিরাতের অনুভূতি অর্জন করা যায়। এই অনুভূতি আমি আর কোথাও পাই না। কওমি মাদ্রাসায় থাকতে যেভাবে আমি ক্ষুধাভীতি অর্জন করছিলাম, সেটা আর কোথাও পাই না। সো আপনার এই ধারণা সঠিক না। আপনার পঞ্চম প্রশ্ন, ভাইরাল হওয়ার ধান্দা, তাই না? হ্যাঁ ব্রাদার, ভাইরাল হওয়ারই ধান্দা। কারণ কবিগুরু রঠা বলিয়াছেন, ছাত্রীগিরি করে ভাইরাল হওয়ার চাইতে জ্ঞানমূলক কন্টেন্ট তৈরি করে ভাইরাল আরে হব। ভাই, রঠার যুগে মোবাইল ছিল না। আরে বাবা, দর্শক এগুলো বুঝবে না, গ্যারাইমা দর্শক। আহা। আর বা বেশি কথা বলিস না তো, যা। ওকে, এবার মূল আলোচনায় আসা যাক। কৌমি শিক্ষা ব্যবস্থা আসমান থেকে নাজিল হওয়া কোনো শিক্ষা ব্যবস্থা না, এবং কৌমি শিক্ষা ব্যবস্থার সংস্কার এটা কোনো পশ্চিমা আইডিয়া না। মনে রাখবেন, যে কোনো শিক্ষা ব্যবস্থাই পরিবর্তনশীল। সময়, সমাজ আর জ্ঞান বিজ্ঞানের অগ্রগতির সাথে তাল মিলিয়ে যে কোনো শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন করতে হয়, আপডেট করতে হয়। আপনি যদি 150 বছর আগের শিক্ষা ব্যবস্থা নিয়ে এখনো পড়ে থাকেন, অথচ দুনিয়া চলে গেছে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা, কোয়ান্টাম প্রযুক্তি, ন্যানো টেকনোলজির যুগে, তাহলে এটাকে আমি কি বলবো? এটা কি ইসলামের দৃষ্টিতে যথাযথ জ্ঞান অর্জন এবং যথাযথ শিক্ষা ব্যবস্থা? অথচ এটা কওমি মাদ্রাসায় গর্বের সাথে চর্চা করা হইতেছে। ভাই, দুনিয়া এখন এমন একটা পর্যায়ে চলে আসছে যেখানে শিক্ষা ব্যবস্থাগুলোকে রীতিমতো দৌড়ের উপরে থাকতে হয়। আজকে যেটা অতিরিক্ত মনে হয়, কালকে সেটা মৌলিক। কওমি আলেম উলামারা দাবি করেন যে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, অর্থাৎ ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতে সীমাবদ্ধ না। ইসলাম বলে দেয় আমরা কিভাবে রাষ্ট্র করব, কিভাবে সমাজ গড়ব, কিভাবে ব্যবসা বাণিজ্য করব, কিভাবে সংস্কৃতি করব। অর্থাৎ ইসলাম ব্যাপক, বিস্তৃত, বিশাল। তাহলে তোমাদের শিক্ষা ব্যবস্থা কেন ব্যাপক, বিস্তৃত, বিশাল না? তোমাদের শিক্ষা ব্যবস্থা কেন শুধুমাত্র ধর্মীয় গণ্ডিতে সীমাবদ্ধ? তোমাদের কি উচিত না ওইখানে অ্যাড করা, ধর্মীয় জ্ঞানের পাশাপাশি ওইখানে ইনস্টল করা আধুনিক বিজ্ঞান, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি? একবার চিন্তা করো, তোমরা ইসলামী অর্থনীতিকে আধুনিক অর্থনীতির চাইতে বেশি ভালোবাসো। তাইলে ইসলামী অর্থনীতিকে আধুনিক অর্থনীতির বিকল্প হিসেবে দাঁড় করাইতে হইলে অবশ্যই তোমাদের আধুনিক অর্থনীতি সম্পর্কে বিস্তর জ্ঞান অর্জন করতে হবে। নাইলে ইসলামী অর্থনীতিকে মডিফাই করে আধুনিক অর্থনীতির কাছে গ্রহণযোগ্য কিভাবে করবা তোমরা? ও মাই গড, আমার চুল কই গেল? আর লাল পাঞ্জাবি কই? সবকিছু চেঞ্জ হয়ে গেল এক মুহূর্তে। নিশ্চয়ই এখানে একটা রহস্য আছে। আর ওই রহস্যটা হয়েছে, গতকালকে ছিল সোমবার, আজকে হচ্ছে মঙ্গলবার। 2 দিনে 2টা শুট হইতেছে। গতকালকে পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পরে চুল কাটি ফেললাম। অফিসে আসার সময় আবার সাদা পাঞ্জাবি বললাম। আজকে যদি শুট শেষ না হয়, তাহলে আগামীকালকে আবার আরেকটা দেখবেন, আগামীকালকে হয়তো গেঞ্জি দেখবেন। আচ্ছা, যাই হোক, এই বিষয়ে বাদ দেয়। তো আজকে বর্তমান সময়ে
বিজ্ঞানের গুরুত্ব সম্পর্কে তো আর নতুন করে বোঝার মতো কিছু নাই। এখানে যারা পিছিয়ে থাকবে তাদের কি হাল হইতে পারে, এর জলজ্যান্ত উদাহরণ হয়েছে ইরান এবং ইসরায়েল। ইরান প্রায় সময় ইসরায়েলের কাছ থেকে আক্রান্ত হয়, তথ্যগত দিক থেকে বলো, মিলিটারিগত দিক থেকে বলো। হ্যাঁ, কারণ ইসরায়েল প্রযুক্তিগত দিক থেকে আগায় আছে। হ্যাঁ, অবশ্যই 12 দিনের যুদ্ধে খুব মাইর খাইছিল ইসরায়েল, এটা জানি। তারপরে এর অনেক আগে থেকেই ইরান ইসরায়েলের কাছ থেকে বারবার আক্রান্ত হইতেছে, কারণ ইসরায়েল এগিয়ে প্রযুক্তির দিক থেকে। চীন যেন এআই প্রযুক্তি অর্জন করতে না পারে, এআই এদিকে যাতে অগ্রগতি না করতে পারে, আমেরিকা কি না করলো, কত ধরনের পদক্ষেপ যে গ্রহণ করলো। আমেরিকার F-35 বিমানের মেকানিজম যাতে চীন অথবা রাশিয়ার কাছে না যায়, এর জন্য আমেরিকার কত ভালো ভালো মিত্রের কাছে তাদের বিমান বিক্রি করে না F-35। তো এখন আমি আপনার সামনে কয়েকটা নাম উচ্চারণ করি, কয়েকটা প্রযুক্তির, যাতে আপনি যদি কৌমি বাদেশের স্টুডেন্ট হয়ে থাকেন একটু নাড়াচাড়া খায় আপনার মাথায়। ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, টিকটক, হ্যাঁ, ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, হাইপারসোনিক মিসাইল, এয়ারক্রাফট ক্যারিয়ার, আমেরিকার পঞ্চম প্রজন্মের F-35, রাশিয়ার পঞ্চম প্রজন্মের Su-57, চীনের চ্যাংদু। এবার আসি কোরআন সম্পর্কিত সায়েন্স সম্পর্কে। আমি নিজে কোরআন শরীফ পড়ছি প্রায় 3বারের মতো। তো সেখানে প্রকৃতি সম্পর্কিত প্রচুর সায়েন্স আছে। মনে রাখবেন, প্রযুক্তি সম্পর্কিত না, কিন্তু প্রকৃতি সম্পর্কিত সায়েন্স। তো প্রকৃতি সম্পর্কিত সায়েন্সের শেষে আল্লাহ তাআলা বারবার বারবার উল্লেখ করছেন যে প্রকৃতির মধ্যে রয়েছে জ্ঞানীদের জন্য নিদর্শন, প্রকৃতির মধ্যে রয়েছে জ্ঞানীদের জন্য নিদর্শন। এবং আল্লাহ তাআলা আয়াতগুলো আপনি পড়ার পর দেখবেন আল্লাহ তাআলা এমনভাবে বলতেছেন যেন আমাদেরকে রিকোয়েস্ট করতেছেন, প্রকৃতি সম্পর্কিত সায়েন্সকে যেন আমরা অবহেলা না করি, সায়েন্সকে যেন আমরা অবহেলা না করি, বিজ্ঞানকে যেন আমরা অবহেলা না করি। বারবার আল্লাহ তাআলা আপনাকে রিকোয়েস্ট করতেছেন, আপনি পড়লে বুঝতে পারবেন। বাট কওমি মাদ্রাসায় অবহেলা তো করা হইলই, পাশাপাশি ঝেঁটিয়ে বিদায় করা হইল। তো আমাদের পূর্বপুরুষরাও কি এই শিক্ষা ব্যবস্থায় পড়ালেখা করতো? আল খাওয়ারিজমি, ইবনে সিনা? না, তারা শিক্ষা ব্যবস্থা পড়ালেখা করতো না, তারা তো তাদের স্বাধীনভাবে পড়ালেখা করতো। তারা কি বিজ্ঞানকে অবহেলা করছিল? ইবনে সিনা, আল খাওয়ারিজমি, বেরুনি। আমরা আজকে যে বিজ্ঞানের আলোতে পথ চলতেছি, সেই বিজ্ঞানের আলোর সূচনা হয়েছিল মুসলমান বিজ্ঞানীদের হাত ধরেই, ইসলামের স্বর্ণযুগে, অর্থাৎ অষ্টম থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যবর্তী সময়। তখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী গুণী গবেষক বিজ্ঞানীরা ছিলেন মুসলমান। তারা শুধু ধর্মীয় বিদ্যায় সীমাবদ্ধ ছিলেন না, তারা গণিত, দর্শন, আহ, গবেষণা, রসায়ন, পদার্থবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান সবকিছু চর্চা করতেন। এবং তাদের জ্ঞানের উপর ভিত্তি করে তাদের যে থিওরিগুলো রেখে গেছেন, তত্ত্বগুলো রেখে গেছেন, সেগুলোই আজকের আধুনিক বিজ্ঞানের ফাউন্ডেশন। আমরা আজকে যে হাসপাতাল এবং গবেষণাগার, বিশ্ববিদ্যালয়গুলো দেখি, এগুলো শেকড় খুঁজতে দেখবেন শেকড়গুলো পৌঁছায় মুসলিম সভ্যতার দিকে। ইবনে সিনা, উনি লিখছিলেন ক্যানন অফ মেডিসিন, যেটা ইউরোপের মেডিকেল পাঠ্য বই ছিল প্রায় 600 বছর। তারপরে আল বিরুনি, উনি এমন একটা সময়ে পৃথিবীর পরিধি নির্ণয় করছিলেন যখন ইউরোপ পৃথিবীকে সমতল ভাবত। জাবির ইবনে হাইয়ান, ফাদার অফ কেমিস্ট্রি, অর্থাৎ রসায়নের জনক ছিলেন তিনি। তারপরে ইবনে হাইসাম, নামগুলো একটু উল্টাপাল্টা হয়ে যেতে পারে, কিছু মনে করি না, ওগুলো তো মনে থাকে না, অনেক খুব পেঁচানো। ইবনে হাইসাম, উনি ছিলেন আধুনিক অপটিক্সের জনক। উনার তত্ত্বের সূত্র ধরে ক্যামেরা আবিষ্কারের ধারণা তৈরি হয়েছে। উনি যদি না, মানে উনার তথ্য থেকে কি আবিষ্কার হয়েছে, মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, অ্যান্ডোস্কোপ, এক্স রে, আধুনিক অপটিক, হ্যাঁ, মানে অপটিক্যাল সিস্টেম যতগুলো আছে সবগুলো উনার তত্ত্ব ধরে হয়েছে। সবার শেষে কার নাম বলবো বলেন তো? আল খাওয়ারিজমি, মিউজিক লাগিয়ে দাও। বিজ্ঞান জগতে খাওয়ারিজমির অবদান ছিল একটা মৌলিক বিস্ফোরণের মতো। উদাহরণস্বরূপ ধরেন, এই রুমে অনেক গ্যাস ছড়াই আছে, আপনি 2টা পাথর নিলেন, ঘষা দিলেন, বুম। তো এরকম তার অবদান, তার তত্ত্ব, তার যে জ্ঞানের যে নির্যাস, এগুলোর সূত্র ধরেই আজকের আধুনিক বিজ্ঞান উন্নতির চূড়ায় পৌঁছাইতে সক্ষম হয়েছে। তার বীজগণিত, অ্যালগোরিদমের ধারণা ছাড়া বিজ্ঞান আজকে অনেকটা স্লো হয়ে যেত, অনেক দিক থেকে অসম্পূর্ণ থেকে যেত। তার অবদানের সূত্র ধরেই বিজ্ঞান এতটা উপরে উঠতে সক্ষম হয়েছে। আপনি যদি একটু রিসার্চ করেন দেখবেন তার অবদানের কারণে, মানে অবদান ছাড়া কত কিছু যে আটকাই যেত অথবা ধীরগতি হয়ে যেত। তো আপনাকে কয়েকটা পড়ি শোনাই আমি, তার অবদানের সূত্র ধরে কি কি হয়েছে। আধুনিক কম্পিউটার প্রোগ্রামিং, ডেটা প্রসেসিং ও ডিজিটাল ক্যালকুলেশন, অপারেটিং সিস্টেম ও অ্যাপ ডেভেলপমেন্ট, ডেটা এনক্রিপশন, ক্রিপ্টোগ্রাফি, রকেট ও স্পেস ট্র্যাজেক্টরি ক্যালকুলেশন, ফিজিক্স ও কেমিস্ট্রিতে সিমুলেশন মডেল, দৌড়ো ভাই, এত কিছু পড়তে ভালো লাগে না। তো এইটাই আমাদের মুসলিম বিজ্ঞানীদের অবদান আর কি। কওমি আলেম এবং কওমি ছাত্ররা বিশ্বাস করেন যে আমাদের, অর্থাৎ মুসলমানদের অতীত ঐতিহ্য সংস্কৃতি ছিল উন্নত, এবং আমাদের পূর্বপুরুষরা ছিলেন জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ এবং পৃথিবীতে প্রতাপশালী।
তো কওমি মাদ্রাসার ছাত্ররা এবং আলেমরা আবার সেই হারানো অতীত, ঐতিহ্য, সংস্কৃতি ফিরে পেতে চান এবং পৃথিবীতে যে প্রভাব প্রতিপত্তি ছিল মুসলমানদের সেটা আবারও ফিরে পাইতে চান এবং খেলাফত কায়েম করতে চান। তো ভাই ওইগুলো ফিরাইয়া আনতে হইলে ধর্মীয় জ্ঞানের মাধ্যমে ওই পর্যন্ত যাওয়া সম্ভব। আপনি খেলাফত কায়েম করতে চান কিন্তু রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি, অর্থনীতি, বর্তমান বিশ্ব ব্যবস্থাপনা, বর্তমান বিশ্ব কিভাবে চলতেছে এগুলো সম্পর্কে আপনি জানাশোনা রাখবেন না, আবার খেলাফত কায়েম করতে চাইবেন। কিভাবে যাবেন ওইখানে? প্লেনে চড়ে? আচ্ছা যাই হোক। তারপরেও বলব কওমি মাদ্রাসাকে আমি ভালোবাসি। কারণ যেভাবে ওইখানে আখিরাতকে ফুটায় তোলা হয়, পরকালের ভয় যেভাবে আমাদেরকে বুঝাইতে তারা সক্ষম হয় কওমি মাদ্রাসা। এর জন্য কওমি মাদ্রাসায় একটা সেলুট দেওয়া উচিত। আর শিক্ষা ব্যবস্থা নিয়ে দ্বিতীয়বার ভাবতে হবে আরকি।